ভাগ্যবতী ভাগ্যবতী নদিয়া নাগরী, নদিয়া নাগরে বেলি অবসান কালে, অবসান কালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে, জলে আনতে গিয়ে গঙ্গার তীরে রাজপথে নৃত্যরত গৌর সুন্দর দর্শন করে এসেছেন। দর্শন করে এসেছে যে অবধি নাগরী আমার গৌর রূপে নয়ন দিয়েছে, নয়ন দিয়েছে নাগরীর গৃহ কর্মে নাহি মন, ঘরের কাজে ধনির মন লাগে না, লাগে না। একবারে সাধারণ কতগুলি কথা প্রথমেই আমাদেরকে বলতে হলো। আগেকার দিনে তো ঘরে কোনো জলের ব্যবস্থা ছিল না, 50 বছর আগেই ছিল না, আমরা 500 বছর আগেকার কথা বলছি। কাছে যদি কোনো যাদের নদী আছে তাদের তো ভালো কথা, নদীর জল, আর যাদের নদী নেই, যেমন আমাদের নদী নেই, আমরা শুনেছি, চোখে দেখিনি, গ্রামের জন্য একটা নির্ধারিত পুকুর ছিল বিশাল বড়, হ্যাঁ, এবং তাতে রাতে পাহারা থাকতো। সেই জল খাওয়া ছাড়া আর অন্য কোনো কাজের জন্য ব্যবহার হতো না, কারণ তখন অত নলকূপ, অত ইদারা, কুয়ো, কল কোনোটারই ব্যবস্থা ছিল না। আজ থেকে 500 বছর আগে তো অসম্ভব। তার জন্য সকালে একবার, এবং জল আনার দায়িত্বটা চিরকালই, এখন ভাগ বাটোয়ারা হয়েছে, চিরকালই মায়েদের দায়িত্বে। সকালে একবার স্নান করে ঘরের কাজকর্ম করে জল নিয়ে এসো, আবার বৈকালে একবার কাপড় চোপড় কেচে ঘরাতে করে ঘরে জল নিয়ে এলো, যেটুকু দরকার। তা নদিয়ার নবদ্বীপের একবার মাঝ বরাবর গঙ্গা, গঙ্গা অনেকবার গতিপথ পরিবর্তন করেছে, যাই হোক, হরি বল। জল আনতে গেছিলেন নদিয়া নাগরী, চিরপরিচিত বক্তব্য। দেখলেন সন্ধ্যাবেলার সময়, সন্ধ্যা নেমে আসছে, গৌর সুন্দর, আগেকার লীলার সঙ্গে যোগ আছে। গৌর সুন্দর আগেকার লীলায় বর্ণনা করা হয়েছে যে দিবা অবসান হেরি গৃহেতে চলিল, দিনের শেষ, এবার গৌর হরি মায়ের কাছে চললেন। হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, মাত্র কয়েকজন ভক্ত রয়েছে, দাদা নিতাই চাঁদ, অদ্বৈতাচার্য, গদাধর, গৌরীদাস, নরহরি প্রমুখ প্রমুখ কয়েকজন। কি সুন্দর রূপ! একেই তো সন্ধ্যাবেলায়, মানে বৈকাল বেলায় রূপের ছটা একটু বেশি হয়। কি করে বললেন? আচ্ছা, এখনকার ছেলেরা বুঝবে, এবং যারা ফটোগ্রাফি করে তারা বুঝবে। সারা দিনের মধ্যে একমাত্র সূর্য যখন ঢলে আসে তখন ছবি ভালো ওঠে। নিতাই গৌর হরি হরি বল, এটা নিয়ম, কারোর কিছু করার নেই, এটাই নিয়ম। কি সুন্দর সুকুঞ্চিত কোঁচকানো কোঁচকানো চুল, মাথায় ঝোঁটা, তার উপর বিনোদ ফুলের মালা সাদা রঙের, খুব সুন্দর, নতুন নতুন, গলায় হাঁটু অবধি, হাঁটু অবধি একটা বনমালা দোদুল্যমান, দ্বাদশ অঙ্গে 12টি জায়গায় হরিনামাঙ্কিত তিলক, হাত দুটো উপরে উড্ডিন, হাত উপরে তোলা, আর পড়ে আছেন কি রাঙা প্রান্ত পীত পট্টবাস। প্রান্ত শব্দের অর্থ হচ্ছে পার, শাড়ির অথবা ধুতির যে পার, পারকে বলে প্রান্ত ভালো ভাষায়। রাঙা প্রান্ত লাল রঙের পার, আর পীত, পীত মানে হলুদ, পট্টবাস পাটের ধুতি, খুব সূক্ষ্ম, ট্রান্সপারেন্ট, দারুণ মিহি। কোঁচাটা মাটিতে লোটাচ্ছে। এবার একটু ভেবে নেন, দীর্ঘ 6.5 ফুট থেকে 7 ফুট, একবারে প্রমাণ আছে এখনো, 6.5 থেকে, মানে আমার থেকে আরো এক হাত কাছাকাছি, এক হাতের কাছাকাছি লম্বা, এত বড় একটা মানুষ, হাত তুলে, মাথায় কোঁচকানো চুল, বিনোদ ঝোঁটা, দ্বাদশ সঙ্গে তিলক, গলায় বনমালাটা হাঁটুর নিচে দুলছে, আর হলুদ রঙের একটা পাটের ধুতি, কোঁচাটা মাটিতে লোটাচ্ছে ধুলাতে, হাত তুলে, চোখে বিন্দু বিন্দু, মাঝে মাঝে কৃষ্ণ প্রেমের অশ্রুধারা। যারা ভালোবাসে এবং যারা জল নিতে এসেছিলেন তারা এই রূপ দেখে বিমুগ্ধ। জল নিয়েছেন, ঘরেও এসেছেন, আর মন লাগে না।
আর সব এলোমেলো হয়ে গেছে। এরপরে যে হাতে এতগুলো কাজ রয়েছে, সন্ধ্যা দিতে হবে, সংসারে রান্না বান্না ব্যাপার আছে, অনেক কিছু, কিন্তু কোনো কাজটাই আর হচ্ছে না, এলোমেলো জট পাকিয়ে যাচ্ছে। কেন? কারণ মন নেই, মন নেই, চুপ করে বসে যাচ্ছে। মাঝে মাঝে বলবার জন্য ছটফট ছটফট করছি, বুঝলেন? কাউকে বললে ভালো হয়, কাউকে বললে ভালো হয়, না বললে শান্তি হচ্ছে না, বললে একটু বেরোলে একটু ভালো হয়, শান্তি হবে, কিন্তু যাকে তাকে তো বলতে পারবো না। ঘরের বউ জানি তাই, অথবা ঘরের মেয়ে একজন পরপুরুষকে দেখে এসেছে, সেটা যাকে তাকে বলার বিষয় একদম না। বলবো, অবশ্যই বলবো, তবে আমার কথা শোনার আগ্রহ নিয়ে যদি কেউ আসে তাকে বলবো। এমন সময় এসেছেন বিষ্ণুপ্রিয়ার কাছে, এমন সময় এসেছেন কাঞ্চনা, তার প্রিয় নর্মসখী প্রিয়া। আরে এই প্রিয়া, প্রিয়া, এই মা, কাজকর্ম নেই, সন্ধ্যা জ্বালিসনি, চুপ করে বসে রয়েছিস, কি ব্যাপার রে? বলে সজনী রে, কাজ করব কি দিয়ে? বলে কেন কি দিয়ে করবি? মানে মন দিয়ে। কাজ কি দিয়ে করে? মন দিয়ে। মনই তো নেই, মনই তো নেই। গৌরাঙ্গের রূপ সমুদ্রে আমার মন মিন হারাইয়ে গেছে। কি দেখলি? কি এমন দেখলি? দেখলাম ত্রিভুবন বিজয়ী গৌরাঙ্গ রূপ। আমার মনে হয় স্বর্গে মর্তে কিংবা পাতালে বুঝি গোরা রূপের তুলনা মেলে না, তুলনা মেলে না। কাঞ্চনা বলে না ভাই, তোর এই কথাটা মানতে পারলাম না। কাঞ্চনা বলে না ভাই, তোর এই কথাটা মানতে পারলাম না। স্বর্গেও তুলনা মেলে না, পৃথিবীতেও তুলনা মেলে না, পাতালেও তুলনা মেলে না, তা কি করে হয়? বলে আমার তো তাই মনে হলো, তোর কিছু অন্য কিছু মনে হয়? বলে হ্যাঁ, 100 বার তুলনা হয়। তুলনা হয়? বলে হ্যাঁ তুলনা হয়। তুই তুলনা করতে পারবি? বলে আমি পারবো। 5টা মাত্র বলবো, মাত্র 5টা। স্বর্গ মর্ত পাতালের তো 5টা জিনিস নয়, 5 কোটি জিনিস, দরকার নেই, মাত্র 5টা বলবো। 5টার মধ্যে গৌরাঙ্গ রূপের তুলনা করে তবে ছাড়বো। বলে বেশ, তাই দেখা যাক। তুই যদি তুলনা করে দিতে পারিস, তাহলে আমি আর জীবনে কোনোদিন বলবো না যে ত্রিভুবন বিজয়ী গৌরাঙ্গ রূপ। বলে বেশ, তাই হোক। বলে কেন? এবছর তো প্রায় বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, 2-1 দিন যা বিদ্যুৎ চমকাচ্ছে সেটা মারাত্মক ব্যাপার। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আসরে ছোট থেকে বড় এমন কেউ নেই যে আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেনি, বাজ পড়তে বিদ্যুৎ চমকাতে দেখেনি, এখানে এমন কেউ নেই। এবার আপনারা একটু মনে করে বলার চেষ্টা করুন, আকাশের বিদ্যুৎ চমকালে তার কেমন ছটা, কেমন জ্যোতি, কিংবা কেমন তেজ, মারাত্মক ছটা। বলে তার চাইতেও তোর গৌরাঙ্গ ভালো, তোর গৌরাঙ্গের রূপের জ্যোতি, রূপের ছটা বিদ্যুতের চাইতেও বেশি। এইবার বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে, সজনী রে দামিনী দমন রুচি দর্শনে ওরে দামে দাম দমন রচে দর্শনে। তা দেখি দূরে গেও দরপ কি দাপ, আজি দূরে গেব আজ দূরে গে কেমন ভেঙে হলো খান খান, আজ ভেঙে হলো খান খান। খান
ওই মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান। আমার গৌর রূপে দিয়ে নিতাই গৌর হরি 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 বল। আমার গোরা রূপে দিয়ে নয়ন, গোরা রূপে দিয়ে নয়ন ভেঙে হলো কানে কান। ও গো দূরে গে ও দর কোকিরাপ। দাম দমন রুচি দরসয়। আর বিষয়টা তো একটু কঠিনই, সহজ বিষয় নয়। দামিনী মানে বিদ্যুৎ, দামিনী মানে বিদ্যুৎ। দাম, দাম মানে হচ্ছে মালা। দাম মানে কমে গেল যে একবারে। হ্যাঁ দেখো, হ্যাঁ চেঞ্জ। দাম মানে মালা, দামিনী দাম। তাহলে বিদ্যুতের মালা এটা হয় না, কিন্তু ফুলের মালা হয়, অন্য কিছুর মালা হয়, কিন্তু বিদ্যুতের মালা এটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। আচ্ছা, গুরুত্ব বোঝানোর জন্য বলা হচ্ছে, 1 মিনিটের জন্য একটু মেনে নেন আমার কথাটা। মনে করুন বিদ্যুতের মালা, কি সাংঘাতিক রূপ, কি সাংঘাতিক তেজ। দামিনী দামও, তাকে দমন। বিদ্যুতের মালার যে রূপ, তাকে পর্যন্ত দমন, চাপা দিয়ে দেয়, হার মানিয়ে দেয়। আমার গৌরাঙ্গের এমন রুচি, রুচি মানে কালার, রুচি মানে রং, রুচি মানে জ্যোতি। গৌরাঙ্গের এমন তেজ, এমন জ্যোতি, এমন রূপ, বিদ্যুতের মালাকেও চাপা দিয়ে দেয়। সেই রূপ দর্শনে, সেই রূপ দর্শন করে যে রূপের দেবতা, যে প্রেমের দেবতা, তার যে অহংকার ছিল ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল। দূরে গেও দরপকি দাম। রূপের দেবতাকে কামদেব, মদন, অনেক অনেক নাম আছে তার। তো বিদ্যুতের সঙ্গে তুলনা হয় না কেন? বিদ্যুতের সঙ্গে তুলনা হয় না কেন? আচ্ছা মা, খুব সংক্ষেপে, আকাশে বিদ্যুৎ দেখলে ভয় হয় না আনন্দ হয়? বাস, সবাই উত্তর দিতে পারবে, আমি আর উত্তর চাইছি না। আকাশে বিদ্যুৎ দেখলে ভয় হয়। 2 নাম্বার, আকাশের বিদ্যুৎ যদি কারোর গায়ে পড়ে, বাজ পড়ে, তাহলে জয় নিতাই। সে মানুষই হোক আর অন্যান্য পশু পাখি গাছপালা, তাহলে বিদ্যুৎ দেখলে ভয় হয়। আর বিদ্যুৎ গায়ে পড়লে সেই প্রাণী বা মানুষ মুহূর্তের মধ্যে মারা যায়। এবার গৌর কথা শোনো একটু। আকাশে বিদ্যুৎ দেখলে ভয় হয়, আর কেউ যদি শ্রী গুরুদেবের কৃপায় চৈতন্যের রূপ একবার অন্তর মাঝে দর্শন করতে পারে। আর একবার বলি, শ্রী গুরুদেবের কৃপায়, এটা তো গায়ের জোরে হবে না, টাকা পয়সা দিয়ে বাজারেও কিনতে পাওয়া যাবে না। শ্রী গুরুদেবের কৃপায় কেউ যদি চৈতন্যের রূপ, চৈতন্য হচ্ছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান, সেই চৈতন্যের রূপ যাকে চেতনা বলে সহজ কথায়, সেই চৈতন্যের রূপ গুরুদেবের কৃপায় কেউ যদি একবার অন্তরে দর্শন করতে পারে, বিদ্যুৎ দেখলে ভয় হয়, আর চৈতন্য দেখলে তার ভব ভয় দূর হয়ে নিতাই গৌর হরি হরি বল। দূরে হয়ে যায় যে জন চৈতন্য কান্তি নয়নে, ভব ভয় দূরে হয়ে যায়। জানি চৈতন্য কান্তি নয়নে, রে তারে ভব ভয় দূরে হয়ে যায়। চৈতন্যের রূপ যেজন নয়নে দেখে, গৌর দর্শন করলে, মানে এই বিগ্রহ দর্শন কিন্তু নয়। বিগ্রহ আপনি ইচ্ছা করলেও দেখতে পারবেন, ইচ্ছা না করলেও দেখতে পারবেন, কিন্তু গৌর দর্শন যদি, চৈতন্য দর্শন যদি অন্তরে করতে পারেন, তাহলে সব ভয় চলে যাবে। আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3 রকম সাংসারিক ভয়। কিরকম ভয়? সাংসারিক। হ্যাঁ, মুখস্থ থাকলে বলা যাবে। যারা চর্চা করে, মুখস্থ টুকস্থ করে, শুনতেও ভালো, অসুবিধা নেই। মুখস্থ থাকলে বেশ বলতেও ভালো লাগে। এগুলো কি খায় না মাখে সেগুলো তো জানতে হবে। শুনে চলে গেলাম, মুখস্থ থাকলে আপনি কাউকে বলতে পারলেন, মুখস্থ না থাকলে বলতে পারলেন না। কিন্তু বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে তাহলে কিন্তু জানি চাই।
আধি দৈবিক হচ্ছে হঠাৎ করে বজ্রপাত, ভূমিকম্প, ঝড়, জল, বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, এই থেকে যে ভয়গুলো আমরা পাই তাকে বলি আধি দৈবিক ভয় বা জ্বালা, আধি দৈবিক যন্ত্রণা। 2 নাম্বার হচ্ছে আধি ভৌতিক। কুকুরে কামড়ালো, সাপে কামড়ালো, পোকায় কামড়ালো, কোনো মানুষ লাঠি দিয়ে আপনাকে আঘাত করলো, রিভলভার দিয়ে গুলি করে দিল, খুন করে দিল, এই প্রাণীদের কাছ থেকে যে যন্ত্রণা বা ভয়গুলো পায় একে বলে আধি ভৌতিক। আর 3 নাম্বার হচ্ছে যে কাজগুলো করতে নেই, শাস্ত্র নিষেধ করে, গুরুজনেরা নিষেধ করে, সেই কাজগুলো করলে আমাদের বুদ্ধি অশুদ্ধ হয়, আমাদের মানসিক যন্ত্রণা বেড়ে যায়, সংসারে অশান্তি ভোগ করি, একে বলে আধ্যাত্মিক ভয়। নিতাই গৌর হরি বল। এবার বোঝা গেছে প্রাকৃতিক তাকে বলে আধি দৈবিক, প্রাণী জগতের তাকে বলে আধি ভৌতিক, আর নিজের ভুল আচরণের জন্য যে কাজগুলো মনস্কষ্ট পায় তাকে বলে আধ্যাত্মিক। এই হচ্ছে ত্রিতাপের ভয় বা সংসার যন্ত্রণা। দেখুন, যে কোনো রকম যন্ত্রণায় 3টের মধ্যে একটাতে পড়বেই। একবার চৈতন্য দর্শন করলে এই 3 রকম সমস্ত সাংসারিক যন্ত্রণা আপনাকে আর স্পর্শ করতে পারবে না। এবার বল, এই কাঞ্চনা, বিদ্যুৎ দেখলে ভয় হয়, বিদ্যুৎ ভালো না চৈতন্য দেখলে ভয় চলে যায় চৈতন্য ভালো? নিতাই গৌর হরি হরি। বিদ্যুৎ ছুলে মানুষ মারা যায়, গায়ে বাজ পড়লে, সহজ করে বলি, গায়ে বাজ পড়লে মানুষ মারা যায়। আর কাউকে যদি চৈতন্য কৃপা করে, স্পর্শ করে, গৌর তার কৃপা দিয়ে যদি কাউকে স্পর্শ করে, তাহলে সে মানুষ মারা গিয়ে ও বেঁচে থাকে গো। মানুষ মারা গিয়ে বেঁচে থাকে গো। আমার গৌর যারে কৃপা করে, মানুষ মারা গিয়ে বেঁচে থাকে গো। আমার গৌর যারে কৃপা করে, সেজন্য মারা গিয়ে বেঁচে থাকে গো। যদি আবার বিচার করেন মারা গিয়ে আবার বেঁচে থাকা হয়, বললেই হয়ে গেল? আসরে দাঁড়িয়ে বললেই হয়ে গেল মারা গিয়ে আবার বেঁচে থাকা হয়? বলে হয় না। শরীরটা থাকলেই আপনি বেঁচে আছেন তার কি গ্যারান্টি? ভালো মন্দের প্রতিক্রিয়ায় কজন সাড়া দিতে পারে? আমার চোখের সামনে অন্যায় হচ্ছে, আমি চুপ করে আছি, ওটাকে তো বেঁচে থাকা বলে না? নিতাই গৌর হরি হরি। আমি অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছি ঠিক জেনেও, ঠাকুর রামকৃষ্ণদেব বেঁচে নেই, বিবেকানন্দ, কত কত মহাপুরুষগণ, কত কত অবতারগণ, সরগোস্বামী, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, প্রধান প্রধান আচার্য যারা, তারা নিজেদের সম্পূর্ণ কৃপা নিয়ে, অস্তিত্ব নিয়ে আপনি রামকৃষ্ণের চরণে মাথা নামাচ্ছেন না কৃপা পাওয়ার জন্য? আপনি বাবা লোকনাথের চরণে মাথা নামাচ্ছেন না কৃপা পাওয়ার জন্য? তাহলে তারা কৃপা করছে কি করে? তারা অস্তিত্ব নিয়ে বেঁচে আছে। কিসের জোরে বেঁচে আছে? টাকা পয়সার জোরে, ব্যাংক ব্যালেন্সের জোরে? মঠ মন্দির তারা করেছিল কি আদৌ? তারা একমাত্র বেঁচে আছে সাধনার মাধ্যমে, চৈতন্যকে জাগিয়েছিল, আর সেই চৈতন্যের আলোতে আমাদের মতন হতভাগা জীবকে পথ দেখিয়েছিল। নিতাই গৌর হরি হরি বল। একমাত্র চৈতন্যের কৃপা পেয়েছিল বলে তাদের দেহটা চলে গেছে। দেহ তো যাবেই, দেহ তো প্রকৃতির দান, ভ্যালিডিটি শেষ, এ নিয়ে নেবে। নিতাই গৌর হরি হরি বল, ও রাখবে না। কিন্তু সাধনা যদি চৈতন্যের কৃপা পাওয়ার মতন হয়, সাধনার মাধ্যমে, কর্মের মাধ্যমে, আচরণের মাধ্যমে আমরা যদি চৈতন্যের কৃপা পেতে পারি তাহলে বেঁচে যাব। ওই জন্য এবার বল, আকাশের বিদ্যুৎ ছুলে সেই মানুষ মারা যায়, আর চৈতন্য ছুলে সেই মানুষ মারা গিয়েও বছরের পর বছর বেঁচে থাকতে পারে। তাহলে কোনটা ভালো, বিদ্যুৎ না আমার চৈতন্য? এবার বলবি যে বিদ্যুতের মালার সঙ্গে চৈতন্যের তুলনা হয়? বলে না, আর বলবো। হার মানছিস তো? হার মানছি। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। আমি বলেছিলাম 5টা বলবো, এবার একটু তাড়াতাড়ি বলবো। 5টা বলবো। রূপের কথা যখন বলবো তখন রঙের কথা কিন্তু আসবেই।
এই দেখুন, আমি দেখতে খুব সুন্দর অথচ কুচকুচে কালো। দেখবেন আমাদের একটু মানে কি রকম মানে ভালো, হ্যাঁ মানে রংটা ফর্সা হলে ভালো হতো। এটা আমাদের একটা মানসিকতা। মানে রূপের কথা বলতে গেলে হাই মেয়ে কেমন দেখে লেগো, ভালো রংটা একটু চাপ। মানে রূপের কথা বলতে এলে বুঝতে পারছেন আমি কেন কি বলতে চাইছি। রূপের কথা, রূপের আলোচনা করতে গেলে আমাকে রঙের কথা বলতেই হবে। তা দুটো রঙের কথাই বলি পরপর। সোন ফুল আমাদের ওদিকে আগে খুব চাষ হতো, এখন কমে টমে গেছে, কারণ অত পরিশ্রমের কাজ আর কেউ করবে না, এখনো হয়। সোন ফুল তার যে রূপ, তার যে ছটা, তার যে জ্যোতি, তার চাইতেও গৌরাঙ্গ ভালো। বলে শোন, ও কাঁচা সোনার রূপের ছটা শোনাস না। বলে কেন? দুধ থেকে চকচক, আচ্ছা চকচক করলেই ভালো? আপনি দুদিন ব্যবহার করে দেখুন যে ভালো কি দুধ থেকে ভালো কাছে ভালো বলা যায় কিনা। আপনি ব্যবহার না করেই বলে দিলেন যে বাহ কি সুন্দর। কি করে জানলেন? শুধু রূপ দেখে তো। তারপর 5 বছর পরে যখন রূপটা থাকবে না, 10 বছর পরে যখন রূপ আপনা আপনি প্রকৃতির কারণে কোন দুর্ঘটনায় চলে যাবে, তখন খারাপ হয়ে যাবে তো। নিতাই গৌর হরি হরি বল। মাগো প্রথমে দেখুন শাড়ি, ঠিক, কিন্তু এখানে পূর্ণচ্ছেদ নয়। প্রথমে যখন বলেছে তার মানে আরো কিছু আছে, এখানে কথাটা শেষ নয়। আরে প্রথমে স্টেজ ফিটিং কিনা 100 বার, কিন্তু তারপরে কদিন স্টেজ ফিটিং নিয়ে কদিন চলবে বলুন? 1 বছর, গায়ের জোরে পয়সা পাতি দিলে আরো 2 বছর, তারপরে সে একই কথা, একই কিচ্ছু জানে না ব্যাস। আর যদি তার গুণ থাকে শেষ বয়স পর্যন্ত মানুষ তার কদর করবে। নিতাই গৌর হরি হরি। ওই জন্য চক করলেই হলো না। মাঠ জোড়া ফুল ফুটেছে দেখে একবারে চোখ ধাঁধিয়ে যাবে, কাছে গিয়ে দেখতে হবে তো। একে বলে দোষ দর্শন, বিষয়ে দোষ দর্শন। এটা একটা পদ্ধতি, এটা একটা টেকনিক। বিষয়ে দোষ দর্শন। আহা সৌনকু কুসুম তাহে কোন গণই রে আরে প্রাতর অরুণ সন্তাপ শোন, নানা তুলনা মেলে না, নানা তুলনা মেলে না। ওই সোন ফুলের সাথে গোড়ার তুলনা মেলে না। ওই সোন ফুলের সাথে গোড়ার তুলনা মেলে না। কেন মেলে না? তাতে কাটা পোকা দুই। নিতাই গৌর হরি 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 বল। তাতে কাটা পোকা দুই আছে, নানা তুলনা মেলে না। ওগো প্রাতর অরুণ সন্তাপ। এই পদ্ধতিটা হচ্ছে কেন আমাদেরকে কি শেখানো হচ্ছে? এই পদ্ধতিটা দিয়ে শেখানো হচ্ছে দোষ দর্শন, বিষয়ে দোষ দর্শন। যে জিনিসটাতে আকর্ষণ আছে প্রথমেই তার দোষগুলো দেখতে হয়, তাহলে আকর্ষণটা কমে যাবে। জানি তাই হ্যাঁ,
আচ্ছা, কর্তৃপক্ষের অনুরোধ, বাইরে থেকে যারা গান শুনতে এসেছেন বহিরাগত ভক্তমণ্ডলী, বাইরের গ্রাম থেকে যারা লীলারস আস্বাদন করতে এসেছেন বহিরাগত ভক্তমণ্ডলী, তাদের কিন্তু সেবার ব্যবস্থা আছে। কর্তৃপক্ষের অনুরোধ, বাইরে থেকে যারা আস্বাদন করতে এসেছেন বহিরাগত ভক্তমণ্ডলী, তাদের সেবার ব্যবস্থা আছে, যথা সময়ে তারা কিন্তু সেবা পেয়ে আসবেন, এটুকু অনুরোধ। সোনফুল তার দুটো খারাপ জিনিস আছে, দেখতে আকর্ষণ যেমন আছে, তার দুটো খারাপ জিনিস হচ্ছে কাঁটা আর পোকা। অনেক জায়গায় কাঁটা বলে না, শুং বলে, শুং বা রোঁয়া বলে, শুং বা রোঁয়া, ঠিক আছে। কাঁটা আর যেটা দেখা যায় না উপর থেকে, সেটা হচ্ছে বিষাক্ত ছোট ছোট কালো কালো কীট বা পোকা। তাহলে স্পর্শ করতে গেলে, মানে ধরতে গেলে, ছুঁতে গেলে আগে কাঁটার আঘাত আপনাকে সহ্য করতে হবে, খুব খুব সরু সরু। আর সুগন্ধ সেন্ট নিতে গেলে আপনাকে পোকার কামড় সহ্য করলেও সহ্য করতে হতে পারে। তাহলে বলুন এবার, যেখানে কাঁটার আঘাতের ভয়, যেখানে পোকার কামড়ে প্রাণ যাওয়ার ভয়, তাকে আপনি দেখেই ভালো বলবেন কি করে? কাঁটার কথা আসছে কেন? এই যে কীর্তন শুনতে এসেছেন রাতে কষ্ট করে, সকলকে অনুরোধ, গ্রাম থেকে বহিরাগত এত ভক্ত এসেছেন, একটা তো উদ্দেশ্য আছে কি না, চলো একটু গরমে, তা তো নয়। উদ্দেশ্য থাকা উচিত, যদি না থাকে তাহলে কিন্তু ভুল হচ্ছে। আমার যেমন উদ্দেশ্য আছে, আপনাদের উদ্দেশ্য থাকা উচিত প্রত্যেকের। না চলো সময় কাটছে না, আজকে সিরিয়ালগুলো নাই বা দেখলাম, এটা কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কীর্তন শ্রবণের মাধ্যমে যেটুকু বুঝি বা বোঝার চেষ্টা করি, কীর্তনের মাধ্যমে আমরা আমাদের মনটা ভগবানের চরণে, যার যিনি আরাধ্য, সে দুর্গা হোক, কালী হোক, শিব হোক, কৃষ্ণ হোক, আপনি আপনার মনটা, মন ফুলটাকে এই কীর্তন শ্রবণের মাধ্যমে ভগবানের চরণে, গুরুদেবের চরণে নিবেদন করবেন। এইটা আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত। সে আপনি কীর্তন শুনুন, ভাগবত পাঠ শুনুন, যাগযজ্ঞ করুন, পূজা করুন, জপ করুন, কেউ আবার উপোস বার করতে ভালোবাসে, উপোস বার করুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মন ফুল যাতে ভগবানের চরণে সমর্পণ হয়। এবার কেউ কীর্তন পছন্দ করে, কেউ যাগযজ্ঞ, কেউ জপ করতে, কেউ উপোস করতে, কেউ পুজো করতে, সেটা নিজস্ব ব্যাপার। তাহলে কীর্তন শুনতে এসেছেন এই মুহূর্তে, কীর্তনের মাধ্যমে শ্রবণ, কীর্তনে অনেক লাভ আছে বুঝলেন। 9টা যে ভক্তির পথ আছে, তার 3টে কীর্তনে হয়ে যায় একসাথে। আমি যখন বলছি তখন আমি গাইছি, আবার গাইতে গাইতে আমিও কিন্তু নিজের কথা শুনছি। তাহলে শ্রবণ এবং কীর্তন, আর মনে মনে কিন্তু আমি মনে করে করে বলছি, একে বলে স্মরণ। কীর্তনে একটা বড় লাভ আছে, যেটা অন্য কিছুতে হয় না। 9টার মধ্যে 3টে কাজ একসঙ্গে হয়ে যায়। 9টা পদ্ধতিতে কৃষ্ণকে ভজনা করা হয়, ভগবানকে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম। 9টা। এবার এক একটাতে এক একজন যেতে পারেন, কিন্তু কীর্তনের লাভ হচ্ছে এইটা, একসাথে 3টে জিনিস হয়। আমি যখন গাইছি তখন আমি কীর্তন করছি, এবং কীর্তন করতে করতে আপনারাও যেমন শুনছেন, আমিও কিন্তু আমার কথা শুনছি, মানে শ্রবণম। আর আমি কিন্তু মনে করে করে লীলা, মনে করে করে স্মরণ, লীলা মনে করে করে আপনাদেরকে বলছি। তাহলে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, 3টে একসঙ্গে হয়ে যাচ্ছে। নিতাই গৌর। ওই জন্যই শাস্ত্রের এর প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারাও বসে আছেন, আপনাদের যদি কীর্তন নাও করেন তবুও দুটো হবে, দুটো হবে, শ্রবণম এবং স্মরণম। শুনতে শুনতে মনে করা, দুটো তো হবেই। এবার যে ফুলের কথা বলছিলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে মন ফুলটা ভগবানকে দেবো। আচ্ছা, ফুলে কাঁটা থাকলে, আমাদের শাস্ত্রে আবার অনেক নিয়ম আছে যে ফুলে কাঁটা থাকলে, কাঁটা থাকা অবস্থায় ফুল ভগবানকে দেওয়া যাবে না। তাহলে ফুল দেওয়ার আগে একটু কাঁটা বিবেচনা করবেন, কাঁটাগুলো একটু সরিয়ে তারপর দেব। আচ্ছা, এইটাতে না হয় কাঁটাটা সরাবেন, আর এইটাতে
মন ফুলে যে কাঁটা, পাঁচটি কাঁটা। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ অতি যত্নেন পরিবর্জয়েত ভক্তেস্তু পঞ্চকণ্টকা। কণ্টকা কাঁটা না চিনলে তো কাঁটা তুলতে পারবেন না, আর কাঁটা থাকলে সেবাই দিতে পারবেন না। তাহলে পাঁচটি কাঁটা কি? জাতি। একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, আলাদা ফুলে আলাদা আলাদা ব্যাপার। জাতি, এই দেখুন আমি বর্ণশ্রেষ্ঠ, বুঝলেন? অধিকার, বুঝতে পারছেন কি বলতে চাইছি? আমি ব্রাহ্মণ, অধিকার সবই আমার। এই জাত্যাভিমান, জাতিগত অভিমানের কাঁটা। বিদ্যা, পড়াশোনা কম করিনি, কতগুলো ডিগ্রি লাগবে বলুন, জানতে চান বলুন? এই পড়েছি, ওই পড়েছি, এই জানি, ওই জানি, এই যে জ্ঞানের কচকচানি, তার অভিমান। বিদ্যা মহত্ব, মহত্ব মানে নাম ডাক। আরে বাবা, কত লোকে চেনে গো, কত লোকে যশ, এই মহত্বের অহংকার। 4 নাম্বার হচ্ছে রূপ, দেখতে সুন্দর, সৌন্দর্যের গর্ব। আর 5 নাম্বার হচ্ছে যৌবন, বয়স অল্প, অল্প বয়সে রক্ত একটু গরম থাকে। এই 5টি অহংকারের একটা কাঁটাও যদি আপনার এই ফুলে থাকে, তাহলে এই মন ফুল ভগবানের চরণে দেওয়ার যোগ্য থাকবে না। নিতাই গৌর হরি হরি।